খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে নিষিদ্ধই থাকছে রাজনীতি। একই সঙ্গে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন সহ 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেটের সভায় কুয়েটের একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। এদিকে উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবিতে কুয়েটের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উপর হামলার জেরে বর্তমান ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে বিস্তারিত জানাচ্ছে আবু সাইদ অপুর। হামলা পাল্টা হামলা, শিক্ষার্থীদের দিনভর বিক্ষোভের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। বুধবার সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে উপাচার্য, উপ উপাচার্য এবং ছাত্র কল্যাণ পরিচালকের ব্যর্থতা স্বীকার করার পদত্যাগ সহ 5 দফা দাবি পূরণের জন্য দুপুর 1টা পর্যন্ত আলটিমেটামের সময় বেঁধে দেওয়া হলেও তেমন কোনো প্রতিকার না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোতে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। বাইরে দোকানপাট খুললেও কুয়েটের পরিবেশ কিছুটা থমথমে রয়েছে। প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। সেনাবাহিনীর টহল চলমান রয়েছে। শিক্ষার্থীদের কেউ কেউ হল ছাড়ছেন। আতঙ্ক আর উদ্বিগ্ন বিরাজ করছে অভিভাবকদের মাঝে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে নৃশংস হামলা চালানো হয়েছে। এর প্রেক্ষিতে আমাদের কিছু দাবি সমূহ আমরা উল্লেখ করছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অধীনস্থ সকলের কুয়েটে সংযুক্ত থাকা অবস্থায় ভেতরে এবং বাহিরে কোনো প্রকার রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবে না। অবশ্যই দপু, মাই টিভি, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেছেন জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে সব কথা বলেন তিনি। আপাতত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আগে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের মতো দলকে নির্মূল করা উচিত বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার কথা বলছি, সেই নতুন বাংলাদেশে আবারও পূর্বের ফ্যাসিবাদী সময়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য, যে কারা এটার পেছনে জড়িত আছে তাদেরকে দ্রুত আইনিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা প্রমাণ করতে না পারলে আরেকটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংস্কারের নামে 1-11 পথে হাঁটতে চাইলে জনগণ কখনোই মেনে নেবে না। ছাত্রদলের ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ছাত্রদল সভাপতি ইউসুফ আলীর রিপোর্ট। নতুন শিক্ষার্থীদের মাঝে ফরম বিতরণ উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন দল গঠন করতে চাইলে ক্ষমতা থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসতে হবে। গতকালই একটা খবর বেরিয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। তিনি বলেন, গণতন্ত্রের পথে উত্তরণে গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। 1-11 যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই 1-11 কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে কখনোই জনগণ তা মেনে নেবে না। এদিকে বিকেলে টিএসসিতে সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ষড়যন্ত্রমূলক ঘটনার জন্য ভিডিও ফুটেজ দেখে যারা দায়ী তাদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। সাধারণ শিক্ষার্থী ব্যানারের আড়ালে লুকানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্ডারগ্রাউন্ড রাজনীতির ধারক বাহক ইসলামী ছাত্র শিবিরের গুপ্ত কর্মীরা এবং ক্যাম্পাসে রয়ে যাওয়া ফেসিবাদী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুয়েট ক্যাম্পাসে
আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন না করলেও এসব গুপ্ত ষড়যন্ত্রকারীদের ইন্ধনে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে উক্ত মব মিছিলটি শুরু করার আগে ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতি নিষিদ্ধ করার চেয়ে ক্যাম্পাসে বিশাল ব্যানার টানানো হয় এবং মিছিল থেকে বিনা উস্কানিতে ছাত্রদলের সমর্থকদের উপর হামলা চালানো হয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার তেজগাঁয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন তিনি। এছাড়াও একই সময় ৭ম জাতীয় কমটেকা 2025 উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। নাইকো দুর্নীতির মামলার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক রবিউল আলমের আদালতে এ রায় ঘোষণা করেন। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে এই মামলা করা হয়েছিল। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। আদালত তার পর্যবেক্ষণে বলেন, বেগম জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা করা হয়েছিল। খালেদা জিয়ার আইনজীবীরা জানান, আওয়ামী লীগ দুদককে বিরোধী দল দমনে ব্যবহার সহ নাইকো মামলা নিয়ে নানা অনিয়ম করেছিল। এই মামলাটি শুধুমাত্র শেখ হাসিনার দুর্নীতিকে ব্যালেন্স করার জন্য, তার সমকক্ষ করার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয় নেত্রী, তাকে মেলাইন করার জন্য রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাকে মেলাইন করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়েছে। একটা মিথ্যা মামলা একটা স্বৈরাচার সরকার জন্ম দিয়েছিল। আজকে আদালতের রায়ের মধ্যে সেই মামলা মিথ্যা হিসেবে তার জবনিকা পাথর। রায়ের প্রতিক্রিয়ায় আইনজীবীরা বলেন, বিগত সরকারের আমলে এমন অনেক মামলা করা হয়েছিল যার আইনগত কোনো ভিত্তি ছিল না। শুধুমাত্র খালেদা জিয়া এবং বিএনপির গায়ে কালিমা লেপন করতেই অনেক মামলা করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণমানুষের নেত্রী, তাকে বাঁচতে দেন, তার চিকিৎসার ব্যবস্থা করতে দেন, তাকে বিদেশে যেতে দেন। কিন্তু তৎকালীন সরকার, ফ্যাসিস্ট সরকাররা সেটা দেয়নি। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। তাদের যে তৎকালীন সময়ের শাসন ব্যবস্থা, সেই শাসনকে প্রলং করার জন্যই এই কাজটা করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল স্কিম, স্যারের ভাষায় ব্লু প্রিন্টের অংশ হিসাবে। এর আগে গত 5 ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ মামলায় 68 জন সাক্ষীর মধ্যে 39 জন সাক্ষ্য দিয়েছেন। 2007 সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মানবতা বিরোধী অপরাধের মামলা জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন বৃহস্পতিবার শুনানির জন্য কার্যতালিকায় এসেছে। বিকেল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের বৃহস্পতিবারের কার্যতালিকায় রিভিউ আবেদনটি শুনানির জন্য 8 নম্বর ক্রমিকে রাখা হয়েছে। ওই দিন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। আদালতে জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তাকে সহযোগিতা করবেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন। এর আগে গত 23 জানুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে 20 ফেব্রুয়ারি দিন ধার্য করেন আপিল বিভাগ। 2019 সালে 23 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। 2025 সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী 26 জুন বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে। বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক SAM কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সময়সূচি প্রকাশ করে। সূচি অনুযায়ী আগামী 26 জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে 10 আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা 11 আগস্ট শুরু হয়ে শেষ হবে 21 আগস্ট। গত 12 ডিসেম্বর প্রথম দফা SSC পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। তাতে 10 এপ্রিল পরীক্ষা শুরু হয়ে 8 মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে 13 মে। এবার মাই টিভি বিশেষ।
5 আগস্ট পরবর্তী দেশের রাজনীতিতে পরিবর্তন এসেছে, তবে ছাত্র রাজনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো লক্ষণীয় নয়। ক্যাম্পাসগুলোয় এখনো অনুষ্ঠিত হয়নি ছাত্র সংসদ নির্বাচন, থেমেনি দলীয় লেজুর ভিত্তিতা। প্রচলিত ছাত্র রাজনীতির এই ভাবধারার বাইরে গিয়ে কাজ করার প্রত্যাশা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা। কোন দলের ছায়াতলে না থেকে মধ্যপন্থী নতুন সংগঠন গড়ে তুলে ছাত্র রাজনীতিতে ইতিবাচক বার্তা দিতে চান তারা। এসএম আরিফের রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের ক্যাম্পাসগুলোয় অন্তত 30টি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এর মধ্যে হাতে গোনা কয়েকটি ব্যতীত বেশিরভাগই নিষ্ক্রিয়। এসব ছাত্র সংগঠন প্রত্যেকটি কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের সহযোগী হিসেবে কাজ করেছে। তবে এবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে স্বতন্ত্র ছাত্র সংগঠনের, যার নেতৃত্বে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একাংশ। ছাত্র সমাজের নতুন রাজনীতিকে গড়ে তোলার লক্ষ্যে আমাদের সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত প্রস্তাবনার প্রয়োজনীয়তা খুবই জরুরি। শিক্ষার্থীদের সুস্থ রাজনীতি এবং গণতন্ত্র চর্চার জন্যই নতুন সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করার কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শিক্ষার্থীদের মধ্যে এরকম একটি চাপ আছে, এরকম একটি নতুন ছাত্র সংগঠন তারা চাচ্ছে, যে ছাত্র সংগঠন শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা বুঝবে এবং তার সাথে মেন্টাল কালেকশন বিল্ড করতে পারবে। তো আমরা এই প্রয়োজনীয়গুলো শিক্ষার্থীদের মধ্যে থেকে শুনেছি যে এই ছাত্র রাজনীতির মতো একটি সুন্দর সুষ্ঠু শিক্ষা ব্যবস্থার কথা বলবে, লেজুর ভিত্তি করবে না এবং শিক্ষার্থীদের নানা রকমের ইস্যুস নিয়ে কাজ করবে, এরকম একটি ছাত্র সংগঠন দরকার। একটি শূন্যস্থান তৈরি হয়েছে বলে আমরা মনে করেছি। ছাত্রদের মতে উগ্র ডানপন্থী ও উগ্র বামপন্থী মতাদর্শের মধ্যে যে দ্বন্দ্ব, তাতে দখলে নেয় ফেসিবাদ, আর এই দ্বন্দ্ব শিক্ষার্থীদের বিচ্ছিন্ন করে দেয়। তাই মধ্যপন্থী ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করে প্রচলিত সেসব ছাত্র সংগঠনগুলোকে ইতিবাচক বার্তা দিতে চায় নতুন এই ছাত্র সংগঠন। এর আগে আমরা প্রতিটি ছাত্র সংগঠনে যে দেখতাম যে মাদার পার্টির নেতারা মূলত এসে ছাত্র সংগঠনের নেতৃত্ব নির্বাচন করতেন। আমরা সেই প্রক্রিয়াতে যাব না, আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের নেতৃত্ব নির্বাচন করব। ডান এবং বামকে দুটো পাশকে সরিয়ে দিয়ে মধ্যবর্তী জায়গায় আসলে ফ্যাসিবাদ তার রাজত্ব কায়েম করেছিল। আমরা ডান এবং বামের এই বাইনারি ভেঙে দিতে চাই, মধ্যমপন্থী ইনক্লুসিভ এবং সকলকে সাথে নিয়ে চলা যায় এমন একটি মতাদর্শের উপর ভিত্তি করে আমরা পরবর্তী যে ছাত্র সংগঠনটি রান করবো এবং নতুন একটি বাংলাদেশ নির্মাণ করবো। ক্যাম্পাসগুলোয় ছাত্র সংসদ নির্বাচন হয় না বললেই চলে। নিয়মিত এবং নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন অব্যাহত রাখার জন্য নতুন ছাত্র সংগঠন সক্রিয় ভূমিকা রাখবে বলে জানান ছাত্ররা। ক্যালেন্ডার ইয়ারে ছাত্র সংগঠনগুলোকে নিয়ে সকলকে সাথে নিয়ে ছাত্র সংসদ যে নির্বাচন সেগুলো যে করতে হবে সেই বাধ্যবাধকতা থাকতে হবে। যা কেউ যদি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করতে চায় তারা যাতে সেটা ছেড়ে এসে শিক্ষার্থীদের কাতারে দাঁড়িয়ে শিক্ষার্থী বান্ধব রাজনীতিটা করে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। প্রায় 12 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 7 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রী সমর রেজাউল করিম এবং তার স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলা তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে। মামলায় এজাহারে বলা হয়েছে সাবেক মন্ত্রী ও পিরোজপুর 1 আসনে সাবেক সংসদ সদস্য সমর রেজাউল করিম ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন 8,86,11,000 টাকা নিজ ভোগ দখলে রেখেছেন। এছাড়া তার নিজ নামে 12টি ব্যাংক হিসেবে 6,84,00,000 টাকা সন্দেহভাজন লেনদেনের অভিযোগ রয়েছে। এই অভিযোগে প্রথম মামলা দায়ের করা হয়েছে। দ্বিতীয় মামলায় সমর রেজাউল ও তার স্ত্রী ফিরোজা পারভিন দুজনকে আসামি করা হয়েছে। ওই মামলা তাদের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকারী ক্ষমতা অপব্যবহার করে 3,05,55,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। রাজধানীর উত্তরায় দম্পতির উপর হামলার ঘটনায় জড়িত পুরো চক্রকে শনাক্ত ও গ্রেফতার করেছে পুলিশ। মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিএনপির উত্তরা বিভাগের ডিসি রৌনক জাহান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করা রাজধানীর উত্তরায় মেহবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তিকে ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করেছে কিশোর গ্যাং সদস্যরা। তাদের 5 জনকেই গ্রেফতার করা হয়েছে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজধানীর উত্তরার এই ঘটনাটি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি অত্যন্ত গুরুত্বের সাথে নিউজটি প্রচার করা হয়েছে মূলধারার গণমাধ্যমে। নড়েচড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। ভিডিও ফুটেজ দেখে 24 ঘন্টার মধ্যে 2 জনকে গ্রেপ্তার করার পর 2 দিনের মধ্যে গ্রেপ্তার করা হয় ঘটনায় জড়িত প্রত্যেককে। গণমাধ্যমের সামনে তুলে ধরতে নিয়ে আসা হয় ডিএমপি মিডিয়া সেন্টারে।
সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের প্রক্রিয়া সহ বিস্তারিত তুলে ধরেন পুলিশের উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার। এই দম্পতি সেই রিক্সা যাত্রীকে সাহায্য করার জন্য তারা এসে দাঁড়ান এবং বলেন যে কেন তারা রাস্তায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটা প্রতিবাদ করলে সেই যে উঠতি বয়সী যুবক তিনজন তারা হচ্ছে তাদের হাতে থাকা যে রান্দা সেগুলো দিয়ে হচ্ছে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। তাদের একজন হচ্ছে ফোন করে আরও তাদের দুই সহযোগীকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসে। যে আটককৃত আসামিদের তথ্য মতেই আমরা হচ্ছে পরের দিন হচ্ছে আলফাজ ওরফে শিশির নামে একজনকে হচ্ছে আবদুল্লাপুর থেকে গ্রেফতার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা হচ্ছে সজীব এবং সাইফ টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে হচ্ছে তাদেরকে আমরা গ্রেফতার করি। ঘটনার সাথে জড়িতরা মাদকাসক্ত এবং কিশোর গ্যাংয়ে জড়িত বলেও জানান তিনি। এখানকার যে 5 জন যে সাসপেক্ট তার মধ্যে একজনকে কিন্তু আমরা টঙ্গীর মাজারবস্তি থেকে হচ্ছে আটক করেছি। তো এই ধরনের উঠতি বয়সীরা হচ্ছে যারা মূলত হচ্ছে মাদকাসক্ত এবং ডেজার্টেড। এটা হচ্ছে একটা কিশোর অপরাধ চক্র। আমাদের বুঝতে পেরেছেন তাদের চরিত্রটা দেখেই বোঝার কথা। যেসব এলাকা থেকে তারা বসবাস করে সেখান থেকে বোঝা যাচ্ছে যে তারা কিভাবে গ্যাং মেনটেন করে। ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম বেড়ে গেছে তা স্বীকার করে নিয়ন্ত্রণের জন্য পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। 27তম BCS এ নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত চেয়ে আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। এর আগে গত বছরের 7 নভেম্বর 27তম BCS এ নিয়োগ বঞ্চিত 1137 জনের পক্ষে করা আপিল শুনবেন বলে আদেশে বলা হয়। সংক্রান্ত রায় রিভিউ চেয়ে করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ লিফট টু আপিল মঞ্জুর করে আদেশ দেন। একটা রিক্রুটমেন্ট প্রসেস কনক্লুড হয়ে যায়। পাবলিক সার্ভিস কমিশন রিক্রুটিং এজেন্সি হিসেবে সিলেক্ট করে রিকমেন্ড করে যখন পাঠিয়ে দিয়েছে গভর্নমেন্টের কাছে, তখন এদেরকে আইন বহির্ভূতভাবে দ্বিতীয়বার ভাইবা নেওয়ার কোনো প্রভিশন ছিল না। কিন্তু এদেরকে দ্বিতীয়বার ভাইবা নিয়ে এই সম্পূর্ণ বেআইনিভাবে এদেরকে বাদ দেওয়া হয়েছে, এক্সক্লুড করা হয়েছে।